নোট করো। ওকে, সো রিকারশন আমরা যদিও জেনারেটিভ ফাংশন আমার কথা ছিল, কিন্তু আমার মনে হলো যে রিকারশন না বুঝলে এমন জেনারেটিভ ফাংশন বোঝা যাবে না। জেনারেটিভ ফাংশনের থেকে রিকারশন আসলে বেশি কাজে। জেনারেটিভ ফাংশন তেমন হুদাই কমপ্লেক্স জিনিসপাতি আসলে তেমন করে কিছু তেমন কিছু নাই। সো রিকারশনের ভিতরে যে জিনিসটা মূলত রিকারশন যা হচ্ছে তা হচ্ছে, ধরো একটা সিকোয়েন্স আমার কাছে আছে, ঠিক আছে, A0 A1 A2 A3 এভাবে কিছু একটা সিকোয়েন্স আমার কাছে আছে। এখন এই সিকোয়েন্সের ধরো যে কোনো একটা নাম্বার, ঠিক মানে A4 এর পরে যে নাম্বারটা, সেইটা যে কোনো ভাবে এর প্রিভিয়াস টার্মস গুলোর উপর ডিপেন্ডেন্ট। এটা কি অনেকভাবে ডিপেন্ডেন্ট হইতে পারে। ধরো আমি বলতে পারি A4 ইকুয়ালস 3A3 মানে সো যদি এরকম হয় তাহলে কি আমাদের 4 নাম্বার যেটা আছে, আচ্ছা 4 নাম্বার তো না, A0 আছে, যাই হোক A4 টা A3 এর হচ্ছে 3 গুণ। আর আচ্ছা এটা না লেখা যদি লিখি an+1 সমান সমান 3an, তাহলে কি দাঁড়াচ্ছে যে কোনো একটা টার্ম হচ্ছে তার আগের টার্মের 3 গুণ, এরকম একটা সিকোয়েন্স। তো এই ক্ষেত্রে যদি আমি বলি যে A0 সমান সমান 2, তাহলে আমি একটা সিকোয়েন্স বানায় ফেলতে পারবো, যেমন 2 6 18 তারপরে কি 54 এভাবে চলতে থাকবে। সো এটাই হচ্ছে একটা রিকার্সিভ সিকোয়েন্স বলে এটাকে, ঠিক আছে, যে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম তার আগের টার্মগুলোর উপর ডিপেন্ডেন্ট। আগের টার্মটা আমি যেভাবে সেট করব পুরো একটা সিকোয়েন্স সেভাবে ডিফাইন হয়ে যাবে। আমাকে হয়তো, সো রিকার্শনের সময় আমাকে এই যে এরকম কিছু একটা ইকুয়েশন দিতে হবে। এটা ইকুয়েশন, এটা তো একদম সহজ একটা ইকুয়েশন আর রকম হইতে পারে। সো যদি এমন হয় ধরো যে an+1 সমান সমান an মাইনাস an-1, সেই ক্ষেত্রে কি যে একটা সিকোয়েন্সের একটা টার্ম তার আগের দুইটা টার্মের ডিফারেন্সের সমান, যদিও ছোট বড় হইতে পারে এটা ব্যাপার না। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কি লাগবে, যে দুইটা সংখ্যা আগে থেকে বলে দেওয়া লাগবে সিকোয়েন্সের, তখন এই সিকোয়েন্সটা পুরোপুরি ডিফাইন হয়ে যাবে। তো ধরো আমরা যদি একটু ট্রাই করি এখানে, হুম, জিরো দেই 1, 0 আর 1 থেকে স্টার্ট করলে এটা আবার 1 চলে আসে, এটা আবার 0 হয়ে যায়, আচ্ছা উইয়ার্ড একটা কিছু হয়ে যায়। যাই হোক এভাবে চলতে থাকবে, চলুক, আমাদের কিছু যায় আসে না। সেটা হচ্ছে মূলত রিকারশন, যে কি রিকারশন জিনিসটা কি, এতটুকু কি বুঝছো? হ্যালো, জি ভাইয়া। ওকে। তো রিকারশন আমরা কাউন্টিং প্রবলেমের ক্ষেত্রে রিকারশন আমরা ইউজ করতে পারি ভালোভাবে। যেমন কাউন্টিং এর তো তোমরা দেখছো যে কাউন্টিং কিভাবে করে, যে যেমন কাউন্টিং এর ক্ষেত্রে অবশ্যই আমরা এই যে np3 nc3 ইত্যাদি ব্যবহার করি। তারপর আবার কমপ্লিমেন্টারি কাউন্টিং করি, মানে কি আমরা প্রথমে সবগুলা কাউন্ট করি, সবগুলা কেস কাউন্ট করি, তারপর যে কেসগুলোকে বাদ দিতে হবে সেগুলো কাউন্ট করি, তাহলে আমাদের অ্যান্সারটা আসে। তো এরকম জিনিস আমরা করছি আগে। তারপরে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল, এটাও কাউন্টিং এর সময় খুবই গুরুত্বপূর্ণ। তো এত কিছু কইরা ঝামেলা কইরা করে আমরা কাউন্টিং গুলা করি সবসময়, কিন্তু রিকারশনের সময় কিন্তু এত ঝামেলা করা লাগে না। রিকারশনের সময় শুধুমাত্র যদি আমরা রিকারশন ইউজ করে কোন একটা কাউন্টিং প্রবলেমের অ্যান্সার বের করতে চাই, তাহলে আমাদেরকে শুধুমাত্র এই যে এরকম কিছু একটা রিকার্সিভ ইকুয়েশন বের করতে হয়, এবং তারপরে সিকোয়েন্সটাকে কোনোভাবে ডিফাইন করার মতো প্রয়োজনীয় টার্ম আমার বের করতে হয়। নরমালি A0 A0 এগুলা ইজিলি বের করা যায়, সেখান থেকে আসলে অ্যান্সারটা বের করা যায়। সো রিকারশনের সময় এটা খুব একটা সুবিধা যে আমার কাউন্টিং এর ঝামেলা যাওয়া লাগে না। হ্যান্ড পি থ্রি এলসি থ্রি ইত্যাদি 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 অনেক ভুগিচুগি ঝামেলা থেকে আমাদের মুক্তি পাওয়া যায় সহজেই। ওকে, সো তো একটা ইয়া করে দিই, তাহলে একটা প্রবলেম দেওয়া শুরু করি। প্রবলেম 1, ইয়েস। ধরো আহ, নাফিস একটা সিঁড়িতে উঠতে যেতেছে, ঠিক আছে, নাফিসের, আচ্ছা আমি লিখবো পুরাটা, আচ্ছা লিখে ফেলি।
আচ্ছা এখান থেকে দেখা যাইতেছে। Let me see. জি ভাই। হ্যাঁ এখন আচ্ছা প্রবলেমটা বলতেছি যে ধরো নাফিস বা যে কোনো কেউ বাসায় যাওয়ার সিঁড়িতে তার 10টা স্টেপ আছে সিঁড়িতে যাওয়ার জন্য। এখন প্রতিবারে সে একটা স্টেপ নিতে পারে অথবা দুইটা স্টেপ নিতে পারে, ঠিক আছে? যেমন বেশিরভাগ সময় আমরা লাফালাফি দুইটা দুইটা করে স্টেপ নিয়ে চলে যাই। তো তার ইচ্ছা সে একটা নিতে পারে, দুইটা স্টেপ নিতে পারে। এখন এইভাবে চিন্তা করলে সে কয় ভাবে নাফিস কয় ভাবে বাসায় যাইতে পারে, এটা আমাদেরকে কাউন্ট করতে হবে, ঠিক আছে? এটা কি বুঝতে পারছো তোমরা? জি হ্যালো, প্রবলেমটা বুঝতে পারছো নাকি সেটা বলো। জি ভাই বুঝছি। তাহলে এখানে 10টা স্টেপে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদের এটা কিভাবে কাউন্ট করা যায় দেখি আমরা। 10টা স্টেপ 10টা স্টেপ নেওয়ার ক্ষেত্রে আমরা জাস্ট 1+1+1+, এভাবে করতে করতে আমরা 10 হইতে পারে, তাই না? আবার 2+2+2+, এভাবে 10 হইতে পারে। অথবা 1+2+2+1+2+2 হইতে পারে। আবার 2+1+2+1+1+1 হইতে পারে। হ্যাঁ, তো এইভাবে দেখা যাচ্ছে আউলাচালা ভাবে অনেক ভাবে হইতে পারে, তাই না? মানে তেমন কিছু ইজিলি মাথায় আসতেছে না যে একদম কোন ইজি একটা স্টেপ দেওয়া যদি করে ফেলা যেত। তো এই ক্ষেত্রে কিন্তু যে কাজটা করা যেতে পারে, যেহেতু আমরা রিকারশন নিয়ে কি চিন্তা ভাবনা করতেছি, তো আমাদের মাথায় এবার চলো আমরা চিন্তা করি যে রিকারশন দিয়ে কিভাবে সলভ করা যেতে পারে। এই ক্ষেত্রে সিঁড়িটা আগে দেখি একটু। পুরা 10টা স্টেপ হয়তো নাই, কিন্তু অসুবিধা নেই। সিঁড়ি থেকে গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে যে আমি আলটিমেটলি আমি এখানে আছি, আমি যাইতে চাই এখানে। একটু সুন্দর করে রাখি মানুষটাকে নাকি, আমি এখান থেকে এখানে যাইতে চাই। এখন এখান থেকে এখানে যাওয়ার জন্য আমাকে কয়েকটা স্টেপ নিয়ে যেতে হবে। এখন আমি ঠিক কিভাবে নিতেছি স্টেপ গুলা সেটার উপর ডিপেন্ড করে যে কয় ভাবে যেতে পারবো। তো এখন আমি যদি আলটিমেট এখানেই থাকি, ওখানে যাইতে হয় আমাকে, তো তার আগের স্টেপে আমি কোথায় থাকবো এটা বলো তো একটু। এক স্টেপ নিচে অথবা 2 স্টেপ নিচে। হ্যাঁ, কি বলছো আগের স্টেপে কোথায় থাকতে পারি? হ্যালো, হ্যালো ভাই, একটু কথা বললো। এক স্টেপ অথবা 2 স্টেপ নিচে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সো আমি আগের স্টেপে থাকবো হয় এখানে, ঠিক আছে? এখান থেকে আমি এখানে লাফ দিব, অথবা আমি থাকবো এখানে, এখান থেকে এখানে যাবো। দুইটা পসিবিলিটি আছে, ঠিক আছে? হয় এখানে থাকবো অথবা এখানে থাকবো। এখন চলো আমরা রিকার্সিভলি যেভাবে চিন্তা করতে হয় যে এইভাবে যেতে পারো কত হয়, এভাবে এইখানে এই জায়গায় কথা হবে যেতে পারবো, তাই না? এটা একটা ধারণার বিষয়। আর এইখানে কথা হবে যেতে পারবো, এটা একটা জিনিস। তো আমরা এই যে আমরা 2 সিঁড়ি আগে যত হবে যাইতে পারবো এবং 1 সিঁড়ি আগে যত হবে যাইতে পারবো, এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা এই সিঁড়িতে কত হবে যাইতে পারবো সেটা বের করতে পারবো। এটা কি বুঝতে পারছো কেন হইতেছে? কারণ হচ্ছে এই যে এইখানে আমরা যতভাবে যাইতে পারি, ঠিক আছে? এইভাবে এইখানে সরি মানে শুরু থেকে এই যে আমাদের গোলের 2 সিঁড়ি আগ পর্যন্ত আমরা যতভাবে যাইতে পারি, সেখান থেকে আমরা জাস্ট যদি 2 স্টেপ নেই তাহলে আমরা এখানে আসতে পারবো। এবং শুরু থেকে এইখান পর্যন্ত যেভাবে আসতে পারি সেখান থেকে এক স্টেপ নিলে এখানে আসতে পারবো।
তাহলে কিন্তু মানে বুঝা যেতেছে যে এই দুইটার যদি যোগ করি তাহলে অ্যান্সার আসবে। মানে যদি আমি ধরো রিকার্শনটাকে লিখি এভাবে T10 equals T9 plus T8, অথবা জাস্ট n দিয়ে যদি আমি লিখতে চাই তাহলে আমি লিখতে Tn সরাসরি Tn-1 plus Tn-2। এখন তোমরা এই জিনিসটাকে দেখে তোমরা হয়তো বুঝতে পারতেছো যেটা কি, এটা হচ্ছে ফিবোনাচি নাম্বারস। ফিবোনাচি নাম্বারস এর যেই রিকার্সিভ ইকুয়েশনটা ইউজ আর কি সেটা এখানে। তো এখানে আবার গুরুত্বপূর্ণ আমাকে বের করতে হবে যে টি জিরো তো জিরো তো আমি একভাবে থাকতে পারি, এটা বাদ দিই। T1 1, T2 2, কারণ হয় আমি 2 স্টেপে উপরে যাব অথবা মানে ডাইরেক্ট লাফ দিব অথবা এক স্টেপ অ্যাকসেপ্ট করা যাবে, T2 2। তাইলে এখন T3 কত হবে? 3, T4 সিমিলারলি 5 এন্ড পুরাটা বাকিটা ফিবোনাচি নাম্বারস অনুযায়ী যেতে থাকবে, ঠিক আছে? তাহলে তুমি T10 টা বের করতে পারবা। তো আমাদের যদি নরমালি আমাদের কাউন্ট করতে হইতো 1 থেকে 10 পর্যন্ত, মানে 1 আর 2 যোগ করতে করতে কত হবে 10 বানানো যায়, সেইটা আরো বেশি প্যারার হয়ে যেত, অনেক বেশি ঝামেলারই হইতো। তো রিকার্শন দিয়ে কিন্তু তুলনামূলক অনেক সহজেই করা যেত। আমাদের জাস্ট একটা জিনিস চিন্তা করতে হয়, সেটা হচ্ছে এখানে যাওয়ার জন্য আমাদেরকে তার আগের দুইটা স্টেপ, আগের স্টেপটা কি হইতে পারে, আগের স্টেপটা এখানে হইলে এখানে যতভাবে যাইতে পারি সেটাকে আমরা নিব, হ্যাঁ, এন্ড এইটা হইলে এখানে যতভাবে যেতে পারি সেটা আমরা নিব, এন্ড তারপরে এই দুটো যোগ করলে হয়ে যাবে, কারণ আর কোনোভাবে তো সম্ভব না। মানে এখানে যাওয়ার জন্য অবশ্যই আমাকে এখানে বা এখানে আগে একবার পাড়া দিতেই হবে, তাই না? তো সিম্পলি T10 এর ভ্যালু বের করা যাবে। কত আমি বের করে দেখি, T6 8, T7 হচ্ছে পঞ্চান্ন ভাবে মোটামুটি নাফিস বাসা যেতে পারবে, which is নাইস, অনেক ভাবে যেতে পারে। আচ্ছা এখন বলি, এটা কি বুঝছো তোমরা? হ্যাঁ ভাইয়া। ওকে, সো আমরা এখন এখান থেকে যদি অন্য কোথাও যেতে চাই, ঠিক আরেকটা প্রবলেম যদি যাই, সো আমার কাছে একটা সেট দেওয়া আছে 1 2 3 4 5 ডট 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 10। এটা হচ্ছে একটা সেট। এখন এই সেটের এমন সকল সাবসেট বের করতে বলছে যেখানে তিনটা আমি কানেক্টেড আছি। হ্যালো হ্যালো, আমি কি কানেক্টেড আছি? ওকে, সো 1 থেকে 10 পর্যন্ত একটা নাম্বারের 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টা নাম্বার আছে আমার কাছে একটা সেটে। এই সেটের এমন সকল উপসেট সংখ্যা বের করতে বলছে, ঠিক আছে? এমন সব উপসেট যেখানে কিভাবে লিখবো আমি, কোন
তিন ক্রমিক সংখ্যার দুইটা বা তার বেশি নাই, দুইটা বা তার বেশি অঙ্ক নাই, সংখ্যা নাই। ঠিক আছে, মানে 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 মানেটা আমি বলি যে ধরো 1 2 5 তুমি নিলা, এখন এই সাবসেটটা কাজ করবে না, কারণ হচ্ছে এই যে 1 2 এই দুইটা কিন্তু তার পরপর তিনটা ক্রমিক সংখ্যার মধ্যেই পড়ে, তাই না? মানে 1 2 3 এই তিনটা সংখ্যার ভিতরে শুধুমাত্র একটা সংখ্যা থাকতে পারবে তোমার সাবসেটে, এবং 2 3 4 এভাবেও যে কোনো একটা সংখ্যা থাকতে পারবে, অথবা 5 6 7 এই তিনটা ক্রমিক তিনটা সংখ্যার মধ্যে শুধুমাত্র একটা সংখ্যায় থাকতে পারবে তোমার সাবসেটে। এমন সকল সাবসেট বের করতে পারছে, মানে এমন কয়টা সাবসেট আছে যেখানে যে কোনো তিনটা ক্রমিক সংখ্যার সর্বোচ্চ একটা সংখ্যা আছে, তিনটা ক্রমিক সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ একটা সংখ্যা আছে। সো আচ্ছা, এই ফাঁকা সেটটা অবশ্যই ইনক্লুডেড এখানে। তো এটা বের করার জন্য আমরা ফার্স্টে জাস্ট কিছু সিম্পল জিনিসই ট্রাই করে দেখি যে 1 এটা তো কাজ করবে, তাই না? 2 কাজ করবে, এভাবে করতে করতে 10 পর্যন্ত কাজ করবে। হ্যাঁ, আবার যদি আমরা দুইটা উপাদান আছে এমন সেটগুলো চিন্তা করি, তাহলে 1 এর পরে কত বসতে পারে? আমার 4 বসতে পারে, হ্যাঁ, 5 বসতে পারে, এভাবে 10 পর্যন্ত বসতে পারে। তারপরে 2 যদি নেই, সেখান থেকে আবার এরকম অনেক ঝামেলা করতে হবে, তারপরে 3টা উপাদান আছে এমন নিয়ে বের করতে হবে। সো এভাবে বের করা তো বেশ টাফ মনে হইতেছে। সো লেটস ইউজ রিকারশন, যেটা ক্লাস আজকে আমাদের। সো রিকারশন দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে কিভাবে করা যাইতে পারে, হ্যাঁ, ইন্টারেস্টিং দেখা যায়। এটা কিন্তু মানে একদম শুরুতে রিকারশন ইউজ মানে মাথায় আসে না যে রিকারশন ইউজ করতে হবে, বাট রিকারশন ইউজ হয় বেশ ভালোভাবেই। তো ধরো 5 7 8 9 10 সংখ্যা আছে, টি আমরা নেই tn নেই, ঠিক আছে? tn হচ্ছে সকল উপসেট, n nটা নাম্বার যদি থাকে 1 2 3 আপ টু n, এরকম যদি একটা সেট আসে, তার ভিতরে এখন যদি tn নেই, তো tn সমান সমান tn মাইনাস 1 যদি দেই আমি, এটা তো ঠিক আছে, কারণ হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত যদি আমি একটা উপসেট নেই, হ্যাঁ, এবার তাদের মধ্যে যে সকল সাবসেট আছে যেখানে এই যে এই শর্তটা কাজ করে, সেগুলো কিন্তু আমার 1 থেকে 10 এর সাবসেট গুলোর মধ্যে থাকবে এবং ইনক্লুডেড থাকবে এবং কাজ করবে, তাই না? জি। হ্যাঁ, সো এটা কিন্তু tn হচ্ছে tn মাইনাস 1, এটা হবে প্লাস আরো কিছু হবে অবশ্যই, কিন্তু আপাতত কিন্তু আমরা বুঝতেছি যে এই 1 থেকে 9 এটা কিন্তু কাজ করতেছে আমার। এবার আমার চিন্তা ভাবনাটা কি, কোনোভাবে এই সেটগুলোর ভিতরে যদি আমার এই যে n n আমি যে নতুন সংখ্যা নিয়েছি 10, অথবা এই যে জেনারেলি যেটা চিন্তা করছি n, সেটাকে কিভাবে এদের মাঝখানে ঢুকানো যায়। সো এবং বাকি যেহেতু অনেকগুলো সাবসেটে এই যে 10 এটা তো থাকবে, তাই না? সো এই সেই সাবসেট গুলাকে কিভাবে কাউন্ট করা যায় এটা আবার চিন্তা করতেছি। তাহলে দেখো একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে n যদি আমি রাখি, তাই না, আমার সাবসেটে যদি n থাকে তাহলে n মাইনাস 1 n মাইনাস 2 এবং n প্লাস 1 n প্লাস 2, এই চারটা সংখ্যা কিন্তু থাকতে পারবে না, তাই না? কারণ এই চারটা সংখ্যা যে কোনো একটা থাকলে কিন্তু যে তিনটা আমার শর্ত পূরণ হবে না, তিন ক্রমিক সংখ্যার দুইটা বা তিন ক্রমিক সংখ্যা সর্বোচ্চ একটা সংখ্যায় থাকতে পারে, এই শর্ত কিন্তু পূরণ হবে না। তো n যদি থাকে, আমার যে সাবসেটে n থাকে, n ইনক্লুডেড থাকে, তাহলে এই সংখ্যাগুলো থাকতে পারবে না। ওকে, বুঝলাম। এবং যেটা আগে বলছিলাম যে n যদি ইনক্লুডেড না থাকে তাহলে কিন্তু হিসাব সহজ, এই যে tn মাইনাস 1, যেখানে যে সাবসেট গুলোতে n ইনক্লুডেড নাই সেখানে tn মাইনাস 1 সংখ্যক সাবসেট আমি পাবো সেগুলো থেকে, সেগুলো যোগ করলে। কারণ হচ্ছে এই যে 1 থেকে 9 পর্যন্ত আমরা যে কয়টা সাবসেট পাবো সেটাই বেসিক্যালি আমার, সেগুলো একটা তো n নাই, n ওইটাই বেসিক্যালি নাম্বারটা। এখন আমাকে যদি n নিতে হয় তাহলে সেই n এর ভিতরে n মাইনাস 1 থাকতে পারবে না, n মাইনাস 2 থাকতে পারবে না, n মাইনাস 3 কিন্তু থাকতে পারবে। এটা চিন্তা করে দেখো,
তাহলে n মাইনাস 3 থাকতে পারবে কোন সাবসেট গুলোতে? চিন্তা করতে Tn মাইনাস 3 সাবসেট গুলোতে না? হ্যালো, একটু কথা বলো। বুঝি না। এই যে Tn মাইনাস 3 মানে হচ্ছে আমাদের n যেটা ছিল আমাদের 10, সেখান থেকে 3 মাইনাস করে তারা 7 চলে আসলো। সো 1 থেকে 7 পর্যন্ত আমরা যতগুলো উপসেট পাই, যেটা আমাদের এই শর্তটাকে ফিল আপ করে, তো সেই উপসেট গুলার ভিতরে যদি আমি 10টাকে মানে জাস্ট লাস্টে 10 ঢুকাই দিই, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। আমি তো আবার দেখাই, ধরো 1 2 7 আছে আমার কাছে একটা সাবসেট, তারপর আমি 10 দিয়া দিই, হয়ে গেল। 1 2 7 এটা কিন্তু আমার হিসাব থেকে বাদ পড়তেছে না, কারণ সেটা অলরেডি Tn মাইনাস 1 এর ভিতরে কিন্তু সেটা ইনক্লুডেড আছে। তো 1 2 7 এটাও থাকলো, আবার 10 যেগুলোতে থাকবে সেটাও থাকলো, আবার শুধু 10 এটা কোথায় থাকবে? সহজ হিসাব, যে এমটি সেটটা আমার ছিল Tn মাইনাস 3 এর ক্ষেত্রে, যে এমটি সেট টাইম পাইছিলাম, সেখানে যদি আমি 10 কে ঢুকাই, তাহলে আমরা এই যে এই সেটটা পাওয়া যাবো। তো তারপরে এরকম মানে 10 থাকতে পারে এমন সকল সেটের সংখ্যা বা এমন সকল সাবসেটের সংখ্যা বেসিক্যালি Tn মাইনাস 3, এন্ড এটাই आंसर, তাই না? Tn সমান Tn মাইনাস 1 Tn মাইনাস 3। তো এই প্রবলেমের ক্ষেত্রে আমরা রিকার্সিভ ইকুয়েশনটা হচ্ছে Tn ইকুয়ালস Tn মাইনাস 1 প্লাস Tn মাইনাস 3। এবার এটাকে আমাকে অবশ্যই দুইটা আছে, তো আমাদের একটা বা দুইটা টার্ম আমাদের জানা থাকা লাগবে। তো T0 এর ক্ষেত্রে কি হবে आंसर? T0 টা কি ইম্পর্টেন্ট? যেহেতু Tn মাইনাস 1 এবং মাইনাস 3 আছে, তো একটা কাজ করি, পুরো একটা টেবিল বানাই ফেলি, এন্ড তারপরে ইয়ার 10টা ক্ষেত্রে আমরা কাউন্ট করে ফেলি টেবিলটা দিয়ে। I T I 1 2 3 6 7 8 9 10। ওকে, তো 1 এর ক্ষেত্রে কি আসে? যদি একটা সংখ্যাই থাকে তাহলে সাবসেট, আমার কাছে সাবসেট থাকেই কয়টা? 0। দুইটা সাবসেট থাকে আর দুইটাই কিন্তু কাজ করে, তাই না? এমটি সেটও কাজ করে এবং 1 সেটাও কাজ করবে। তো 2 হবে এখানে, হ্যাঁ। যদি দুইটা সংখ্যা থাকে তাহলে কিভাবে কাজ করে? আহ দুইটা সংখ্যার ক্ষেত্রে আমার 0 কি বলে, এমটি সেট কাজ করবে, 1 আর 2 সিঙ্গেলি কাজ করবে, 1 আর 2 একসাথে কাজ করবে না। তো তিনটা, হ্যাঁ। 3 এর ক্ষেত্রে কি কাজ করবে? 3 এর ক্ষেত্রে আমার উম, 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 3 এর ক্ষেত্রে অবশ্যই আচ্ছা, 3 এর ক্ষেত্রে আমার রিকার্সিভ ইকুয়েশন কাজ করা উচিত নাকি? T0 এর ভ্যালু কত? T0 সমান 1 না? T0 1 হওয়া উচিত না, কারণ এমটি সেট তো সেটা। সো এমটি সেট থেকে জাস্ট এমটি সেটই পাবো আমি। সো ইয়া, T0 এটা অ্যাড করা উচিত ছিল। 0 এর ক্ষেত্রে 1 হবে। ওকে, তাহলে 3 টা কিন্তু আমি সেই হিসাব করে বলতে পারবো, যেহেতু আমাদের রিকার্সিভ ইকুয়েশন লিখেছিল Tn equals Tn minus 1 plus Tn minus 3। তো 3 এর ক্ষেত্রে এই যে 3 যোগ 1 4, তা আবার 1 2 3, হ্যাঁ 1 2 3 এর ভিতরে যে কোনো একটা কাছে থাকতে হবে, হ্যাঁ ঠিক আছে। 4 এর ক্ষেত্রে এইটা আর এইটা, মাইনাস 2, এই দুইটা 6। 5 এর ক্ষেত্রে এই দুইটা 9, 6 এর ক্ষেত্রে 13, 7 এর ক্ষেত্রে হচ্ছে 19, তারপরে এই যে 28, তারপরে কি 31, 41, এন্ড 10 এর ক্ষেত্রে দিন শেষে আমার 50। নাইস নাম্বার, ইয়ে। তো মোটামুটি 50টা 50টা সাবসেট আমি পাবো, কাউন্ট করে করে দেখলাম 50টা সাবসেট পাবো, ইয়েস। আচ্ছা, এটা এটা কি অ্যান্সারটা বুঝছো তো অন্তত তোমরা? 50টা সাবসেট কিভাবে পাইছি আমরা?
হ্যালো, ওকে। সো আমি আবার সামনে যেতেছি। Let's see. আর কি কি ছিল আমার প্রবলেম? তো আরেকটা, আচ্ছা, আরেকটা প্রবলেমে যাই, বিকজ প্রবলেম যত থাকবে ততই ভালো। Problem 3, yes. So 8 cubes need to be arranged in an order such that two consecutive cubes xy have y minus x equal to 2. Okay. তো এখানে হচ্ছে, আচ্ছা এটা কি আমি এভাবে লিখবো বলে আমি বুঝবে? আচ্ছা লিখি 8 কিউবস, আমার কাছে 8টা কিউব আছে, ঠিক আছে, যাদের লেন্থ 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 বলতে কি সাইড লেন্থ, ঠিক আছে, লেন্থ সমান 1 2 3 ডট 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 8, মানে 8টা কিউব আছে যাদের লেন্থ 1 2 যথাক্রমে 1 2 3 4 5 6 7 8 মিটার বা একক, যে কোনো একক, কোনো অসুবিধা নেই। তো আমার কাছে 8টা কিউব আছে যাদের লেন্থ 1 থেকে 8 পর্যন্ত। এখন এই 8টা কিউবকে আমাকে সাজাইতে হবে, এবং এমন ভাবে সাজাইতে হবে যাতে মানে আচ্ছা সবচেয়ে বড় কিউব কোনটা, এইটা অবশ্যই, তারপরে 7 6 3 এভাবে এভাবে 7 কি বলে, হ্যাঁ 7 যার লেন্থ, তারপরে 6, তারপরে 5, এবং যার লেন্থ 1 সে সবচেয়ে ছোট কিউব। তো আমাদের কিউব গুলোকে সাজাইতে হবে, এবং এমন ভাবে সাজাইতে হবে যাতে ছোট বড়, এই যে উপর থেকে নিচ পর্যন্ত সাজাইতে হবে। হ্যাঁ, তো দেখতে পারতেছো যে আমি নিচে একটা একটা কি বড় কিউব রাখছি, তারপর তার তুলনামূলক ছোট, তারপরে মাঝখানে সবচেয়ে ছোট, তারপরে আরেকটু বড়, তারপরে আরেকটু বড়। তো আমি যত নিচে যত বড় কিউব রাখি না কেন, তার উপরে তো আমি যে কোনো একটা কিউব রাখতে পারবো, তাই না? মানে সরি, নিচে যদি যথেষ্ট বড় একটা কিউব থাকে তার উপরে তো আমি যে কোনো একটা কিউব রাখতে পারবো, তাই না? কিন্তু নিচের কিউবটা যদি ছোট হয়, লাইক এই কেসে, তাহলে কি আমি খুব বড় একটা কিউব উপরে রাখতে পারবো? পারবো না কিন্তু, তাই না? আমি কিন্তু একটু এই যে এভাবে একটু বড়, তারপর আরেকটু বড়, হ্যাঁ বড় করতে হবে। কিন্তু যদি আমি নিচে অনেক বড় একটা কিউব রাখি, তার উপরে কিন্তু আমি ছোট্ট একটা কিউব চাইলেই রাখতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু তার উল্টা কিন্তু আমি করতে পারবো, মানে ন্যাচারালি করতে পারবো না। প্রবলেমও অনেকটা এরকম একটা স্টেটমেন্টই দেওয়া যে নিচের যে কিউবটা, সরি উপরের যে কিউবটা আছে সেটা কিন্তু তার নিচের কিউবের থেকে সাইজে হাইস্ট 2 লেন্থ বড় হইতে পারে, ঠিক আছে, হাইস্ট 2 লেন্থ, 3 লেন্থ বড় হইতে পারবে না, বা ছোট তো হইতেই পারে, কোনো অসুবিধা নেই। মানে ধরো এটা এটা 8 হইতে পারে, এটা 1 হইতে পারে, কোনো প্রবলেম নাই। কিন্তু এইটা যদি 2 হয়, এটা কিন্তু এটার লেন্থ কিন্তু হাইস্ট 4 হইতে পারে, 5 হইতে পারে না, 5 6 7 8 এগুলা কিন্তু হইতে পারবে না, ঠিক আছে। সো এভাবে আমাদেরকে সাজাইতে হবে 8টা কিউব। তো এই প্রবলেমটা কি বুঝছো নাকি, এটা বলো? জি না ভাই, হ্যালো, প্রবলেমটা বুঝছো নাকি সেটা একটু বললো ভাই, স্টেটমেন্টটা যে কি চাইতেছে প্রবলেমে। আর একবার বলেন। ওকে, সো 8টা কিউব আছে। এখন 8টা কিউব উপর নিচে সাজানো, এত কিছু ভিজুয়ালাইজ করার জন্য প্রবলেমটা এভাবে বলা ছিল। সো এটাকে আমি হালকা ভিজুয়ালাইজ করার জন্য এভাবে দেখাইছি, বাট সলভ করার সময় আমরা জাস্ট সিকোয়েন্স নিয়ে সলভ করবো, ঠিক আছে। মানে কয়টা তোমার লিগ্যাল সিকোয়েন্স আছে, যেখানে তোমার যে মানে 1 2 ডট 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 পর্যন্ত 8 এ যাবে, এটার কতগুলো লিগ্যাল সিকোয়েন্স আছে যেখানে দুইটা ক্রমিক সংখ্যা যদি এক্স ওয়াই হয়, হ্যাঁ এক্স ওয়াই সরি ক্রমিক বলতে কি দুইটা consecutive terms xy, তাহলে y minus x is smaller than or equal to, ঠিক আছে। ওকে, ভালো কথা। তাহলে এটা কিভাবে সলভ করা যাইতে পারে, খুবই চিন্তার বিষয়। যে কোনো একটা, দেন अगेन এখানেও আমাদেরকে অনেক কিছু, অনেক হেভি
চিন্তা ভাবনা করে অনেকগুলা কেস সলভ করতে হবে মেবি, যদি রিকার্শন আমরা না যাই। বাট আমরা সেটা কেন করবো, তাই না? দরকার নেই, রিকার্শন আমরা যেতেই পারি। সো 8টা কিউব আছে। সো রিকার্শন আমরা যেভাবে চিন্তা করছি যে 8টা কিউব বাদ দেই, তার এক কম কিউব নেই, ঠিক আছে? 7টা কিউব নেই। ধরো 7 কিউবস এর ক্ষেত্রে কি হইতো, আমরা কিন্তু জানি না 7 কিউবস এর ক্ষেত্রে কি হইতো। তাও আমরা 7 কিউবস এর ক্ষেত্রে কি হইতো সেটা চিন্তা করে, সেটার সাথে 8 এর কি সম্পর্ক সেটা বের করে, তারপরে একদম নিচে যেটা থাকে, ঠিক আছে, একটা কিউব বা দুইটা কিউবের ক্ষেত্রে কি হইতো সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা রিকার্শন সলভ হয়ে যায়, মানে রিকার্সিভলি আমাদের প্রবলেমটা সলভ হয়ে যায়। মানে এতটুকু তো তোমরা বুঝছো আমি প্রবলেমগুলো দেখাতে যা প্রবলেমগুলো যেভাবে আমি সলভ করছি সেই অনুযায়ী। 7 কিউবস এর ক্ষেত্রে কি হচ্ছে সেটা যদি আমরা চিন্তা করি, 7 কিউবস এর ক্ষেত্রে ধরো এই যে 1 2 4 3 এটা ধরো 7, অথবা 7 2 3 1, এখানে আবার 1 দিলে ঝামেলা, 1 হবে না। 4 6 5 1, ঠিক আছে? ধর এরকম 7 এর ক্ষেত্রে তো কয়েকটা আমি সিকোয়েন্স পাবোই অবশ্যই, তাই না? এটাকে ধরে নেই T7, ধরে নেই T7 পরিমাণ আমি সিকোয়েন্স পাবো। এখন আমার যেই টার্গেট সেটা হচ্ছে যে আগের মতো 8 নাম্বার কিউবটাকে যদি মাঝখানে কোথাও আমি ঢুকায় ফেলতে পারি তাহলে খুব ভালো হয়, তাই না? এই যে 8 নাম্বার কিউব যেটা আছে, 8 কিউব, যেটা সাইড লেন যেটার 8। সো এই ক্ষেত্রে দেখো এই 8 কিউবটাকে কোথায় কোথায় নেওয়া যায়। 8 কিউবটাকে আমি অবশ্যই চাইলেই একদম সবার শুরুতে, সরি সবার নিচে দিয়ে ফেলতে পারি। কোনো অসুবিধা হবে না? অবশ্যই সবকিছু ঠিক থাকবে, কারণ আমি বলছি নিচে যে কোনো কিছু আমি বসাইতে পারি। সো 8 কিউবটাকে যদি আমি সবার নিচে বসা ফেলি কোনো অসুবিধা হবে না, সব ক্ষেত্রে এটা কাজ করবে। সো লেখা রাখি Tn ইকুয়ালস Tn-1, তাই না? হইতেছে, কিন্তু এই কেসটা কাজ করতেছে। এবার অবশ্যই এখানে কিন্তু সবকিছু হবে না, অবশ্যই 8 নাম্বার গুলো সবসময় নিচে থাকবে না, এটা আরো অনেক জায়গায় থাকতে পারে। তো আরো ধরো এটা এখন মাঝখানে কোথাও একটা আমি একটা সিকোয়েন্স বানাইছি, তার মাঝখানে কোথাও আমার কাছে 8 আছে, তার মাঝখানে কোথাও 8 আছে। এখন 8 এর উপরে তো আমি চাইলে যে কোনো কিছু বসাইতে পারি, তাই না? 1 2 3 4, 8 এর উপরে যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু 8 এর নিচে কিন্তু যে কোনো কিছু থাকতে পারে না। এটা খুবই গুরুত্বপূর্ণ যে 8 এর নিচে যে কোনো কিছু থাকতে পারে না, কারণ আমি আগে বলছি সাইড লেন্থটা অবশ্যই নিচের উপরের সাইড লেন্থ থেকে নিচেরটা কিন্তু খুব বেশি ছোট হতে পারবে না, ডিফারেন্স হাইস 2 হতে পারে। সো এই ক্ষেত্রে 8 এর ঠিক আগে, সরি 8 এর ঠিক নিচে, আমি যেহেতু সিকোয়েন্সটাকে এভাবে সাজাইছি যাতে আমি উপর নিচে লিখি নাই, বিকজ সিকোয়েন্সটা এভাবে লিখলে ইজিলি প্রবলেম সলভ করার সাথে এভাবে করবে, ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। তো এইটার আগে শুধুমাত্র 6 আর 7 বসতে পারে, তাই না? 6 আর 7 বসতে পারে, 5 অবশ্যই কখনোই বসতে পারবে না, 4 3 এরাও বসতে পারবে না। তাহলে রুল আমাদের যেই শর্ত দেওয়া আছে সেটা ফিল আপ করবে না অবশ্যই। তো 6 আর 7 শুধুমাত্র এই দুটো সংখ্যায় আমার কাজ করবে 8 এর আগে। সো এখন 6 আর 7 এর আগে, এখন 6 আর 7 যেখানেই থাকুক না কেন, 6 আর 7 এর উপরে বা 6 আর 7 এর পরে কিন্তু আমি যেকোনো চাইলে একটা 8 বসায় ফেলতে পারি, ঠিক আছে? মানে ধরো যেকোনো একটা সিকোয়েন্স আমি নিলাম, আবার 1 না দি 5 4 6, তারপরে 3, এরকম একটা সিকোয়েন্স দিলাম, মাঝখানে লাস্টের দিকে ধরো 7 আছে। এখন আমি কিন্তু চাইলে এখানে 8 বসাইতে পারি, কোনো খাতাটা প্রবলেম একটু নেই। উপরে নে। হ্যালো, কি? খাতাটা একটু উপরে নে। ও আচ্ছা, তো আমি কিন্তু এটা চাইলেই 8 আমি 6 এর পরে বসাইতে পারি, কোনো প্রবলেম হবে না কিন্তু এখানে, ঠিক আছে? আবার 7 এর পরে আমি বসাইতে পারি, 7 যেখানেই থাক না কেন, আকাশে পাতালে যেখানেই থাক, 7 এর পরে আমি একটা 8 বসাইতে পারি, 6 ও যেখানেই থাক, 6 এর পরে আমি একটা 8 বসাইতে পারি, এবং আর কোথাও বসাইতে পারি না, ঠিক আছে? আর যেভাবে আমি চিন্তা করি না কেন, সবসময় সিকোয়েন্সে 8 এর আগে পিছনে কিছু একটা, 8 এর আগে পিছে কিছু একটা তো থাকবে, তাই না? আর কিছু একটা কি হবে, পিছনে অবশ্যই 6 ই থাকতে হবে, 6 অথবা 7 থাকতে হবে, আর কিছু থাকতে হবে না। তো অবশ্যই 6 যেখানে থাকে আমি 8 নিতে পারবো, এবং 7 যেখানে থাকে আমি 8 নিতে পারবো। এই কারণে এই দুইটাও কাজ করবে। তার কি Tn-1 আবার এখানে এসে 6 এর নিচে, এটা কেসটা কি 6 এর উপরে আমি বসাবো, 6 এর উপরে। আচ্ছা, এটা ছিল হচ্ছে সবার নিচে। আরেকটা Tn-1 ও থাকবে, এটা হচ্ছে আমার 7 এর উপর। তাহলে Tn আমার দাঁড়াইলোটা কি? Tn মূলত দাঁড়াইলো Tn সমান 3 Tn-1। হ্যাঁ, আমি শুরুতে দেখালাম 3 Tn-1 কিভাবে কাজ করে। 3 মানে
এরকম রিকার্সিভ ইকুয়েশন কিভাবে কাজ করে আমাদেরকে অবশ্যই T0 বা T1, ঠিক আছে, T0 T1 ইত্যাদি কিছু ইত্যাদি যে কোনো একটা বা দুইটার ভ্যালু আমাদের জানা থাকা লাগবে, বাট অন্য টি এর হইলেও হবে। বাট যাই হোক, এরকম যে কোনো একটা ভ্যালু যখন আমার জানা থাকবে, তখন আমি সবগুলা এই সিকোয়েন্সে সবগুলা নাম্বার বের করতে পারবো। তো দেখা যাক, আর কিছু নাই কঠিন কিছু। হ্যালো, হ্যাঁ, শুরুতে যদি আমার কাছে একটা দেয় তারা বক্স, তাই না, সে একটা বক্সের ক্ষেত্রে অবশ্যই একটাই কাজ করে। তো T1 = 1, T2 এর ক্ষেত্রে আচ্ছা, এখানে কিন্তু T2 এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে T2 কিন্তু 3T1 না। কেন না সেটা কি বলতে পারবা? না, আচ্ছা, আমি বলতেছি যে Tn টা আমি কিভাবে চিন্তা করছিলাম, এটা হচ্ছে সবার নিচে Tn-1, একটা হচ্ছে সবার নিচে। আরেকটা কেস কি ছিল, তার আগের সংখ্যার উপরে, বা আরেকটা হচ্ছে তার আগের সংখ্যার উপরে। কারণ T2 এর ক্ষেত্রে এটাই প্রবলেম হয়ে যায়, তার আগের সংখ্যার কিছু থাকে না, তাই না, তার আগের সংখ্যা 1 থাকে, তার উপরে আমি অবশ্যই 2কে বসাইতে পারবো, এবং 0 বলতে কিন্তু কিছু নাই, তো 0-র উপরে বসতে পারবো না। তো T2 এর ক্ষেত্রে আমাকে আবার বের করতে হবে। তো রিকার্শনের সময় এটা সবসময় মাথায় খেয়াল রাখবা যে 0 1 2 মানে একদম প্রথম 2-3টা কেস এটা নিজে হাতে কইরা দেখবা। n এর ভ্যালু 1 2 3 এর জন্য কি হইতাছে, 0 1 2 3 এর জন্য 0 ইনক্লুডেড, 0 1 2 3 এর জন্য কি হইতাছে নিজে হাতে করে দেখতে হবে, তারপরে রিকার্শন আসতে হবে। T0, আচ্ছা T0 তো বাদ, T1 = 1, T2 = 2, 1 2 এবং 2 1 সহজ হিসাব। T3 এখানে এসে কিন্তু আমাদের কাজ, T3 কিন্তু আসলে সবই কাজ করে, তাই না, 2 গুণ 3 6, হ্যাঁ T3 এর ক্ষেত্রে 6 কাজ করে। ইয়েস, T4 সহজ কি 6 গুণ 3, তাই না, হ্যাঁ। সো কি আসলো আমার জিনিসের তাহলে 2 × 3⁻1, তাহলে Tn = মূলত 2 × 3n-2। ইয়েস, ঠিক আছে। অবশ্যই n এর ভ্যালু 1 এর থেকে বড় হইতে হবে, তাই না, এটা কিন্তু এখন আমার এই ফাংশনটা মেনে চলে, এন্ড এভাবে কাজ হয়ে যায় আমাদের। তো এখান থেকে যদি আমি 8 এর জন্য কি হবে বের করতে চাই, খুবই সহজ বের করা, ক্যালকুলেটর কোথায় আমার, যদি এক না থাক, 2 × 3n-2, n এর ভ্যালু যদি 10 হয়, 8 হয়, তাহলে 6 আসে, তাহলে এটার ভ্যালু কিছু একটা আসবে, কিছু দরকার নেই হিসাব করা এখন। সো 2 × 3⁻6 আসছে n এর ভ্যালু। এখন এখানে একটা জিনিস আমরা অবশ্যই খেয়াল করছো যে আমি কিন্তু Tn এর একটা ভ্যালু নিয়ে আসছি আমি, ঠিক আছে, কোনো রিকার্সিভ ইকুয়েশন না, এটা কিন্তু ডাইরেক্ট সহজ সহজ সরল একটা ফাংশন, যদিও এক্সপোনেন্ট আছে, বাট দেখতে সহজ সরলই, তাই না। তো এরকম একটা ফাংশনে নিয়ে আসাকে বলে কি, তো আমাদের একটা রিকার্সিভ ইকুয়েশনকে ক্লোজড ফর্ম ফাংশনে নিয়ে আসে, ক্লোজড ফর্ম ফাংশন। একটা রিকার্সিভ ইকুয়েশন থেকে কিভাবে একটা ক্লোজড ফর্ম ফাংশন পাওয়া যায়, এখানে কয়েকটা নিয়ম আছে, এন্ড যেহেতু রিকার্সিভ ইকুয়েশন অনেক রকম হইতে পারে, তাই না, যেমন এমন হইতে পারে Tn = Tn-1 হোল কিউব প্লাস Tn-2 হোল স্কয়ার, তাই না, এটা খুবই জটিল হয়ে যায়। তো এরকম ক্ষেত্রে না, যে আপাতত আমি একটা দেখাবো, যদি লিনিয়ার হয়, অবশ্যই লিনিয়ার হইতে হবে, লিনিয়ার মানে তো বুঝতে সবগুলা পাওয়ার 1 হইতে হবে, এই যে 3 2 এগুলা থাকতে পারবে না, লিনিয়ার এন্ড হোমোজেনাস। ইয়েস, হোমোজেনাস মানে হচ্ছে এই যে এগুলা সি হবে, এইগুলা কিছু থাকবে না, সবগুলা সহগ একটা ধ্রুবক হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, এরকম হবে, n বা এরকম কিছু হইতে পারবে না। তো লিনিয়ার হোমোজেনাস যদি আমরা আমাদের কাছে একটা রিকার্সিভ ইকুয়েশন থাকে,
লেটস সি কি হয় রিকার্সিভ ইকুয়েশন থাকে। তাহলে সেটাকে আমরা কিভাবে একটা ক্লোজড ফর্ম ফাংশন আনতে পারি, তাই না? ক্লোজড ফর্ম ফাংশন। সেটাকে ক্লোজড ফর্ম ফাংশনে আনার জন্য ক্লোজড ফর্ম ফাংশনে কিভাবে আনতে পারি, সেটাকে আনার নিয়ম হচ্ছে, এখন পুরা ডিটেলসে বলার দরকার নেই, আপাতত আমি জাস্ট সিম্পলি দেখাই সহজ সরল ভাবে, সহজ সরল হিসাব। ধরো টিএন আছে আমার কাছে একটা, সেটা সমান সমান 5tn-1 প্লাস 6tn-2, ঠিক আছে? এটা দেওয়া আছে। আমি এখন আমার কাছে অবশ্যই t0 t1 আছে, তাছাড়া তো অবশ্যই কোনো সিকোয়েন্স ডিফাইনই হবে না, তাই না? অবশ্যই ইনিশিয়াল ভ্যালু গুলো জানা থাকা লাগে, মানে ইনিশিয়াল ভ্যালু জানা না থাকলে সিকোয়েন্স কে ডিফাইন করবো কিভাবে? ইনিশিয়াল ভ্যালু আমার কাছে জানা আছে আগের মতো। তারপরে এবার সেই ক্ষেত্রে আমি টিএন এর সবগুলা ভ্যালু আমি আগে আগে যেভাবে করছিলাম, একটা বক্স বানা, সেভাবে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এমন রিজিওনাল প্রবলেম এবং যখন কন্টেস্ট খুব বেশি কঠিন হবে না, তখন আসলে বক্স বানায় কাজ হয়ে যায়। তো বক্সের টেকনিক জানা রাখা ভালো, জাস্ট বক্সে জাস্ট সবগুলা ভ্যালু বসা করা ফেলা যায়। কিন্তু যখন বক্সেরটা অনেক কঠিন মনে হবে, ঠিক আছে, মনে হইতেছে যে বক্সের বেশ ঝামেলা হয়ে যেতেছে, তখন আমাদের একটা ক্লোজড ফর্ম ফাংশনে আইনা করলে খুব সুবিধা। কারণ ক্লোজড ফর্ম ফাংশনে আমরা দেখছি যে জাস্ট এন এর ভ্যালু জানা থাকলে যে কোনো এর জন্য আমরা জাস্ট ক্যালকুলেটর তো ইউজ করা যায়, বাস জাস্ট একটা ক্যালকুলেশনের মাধ্যমে করে ফেলতে পারবো। সো হইলো, আমাদের কাছে এই যে এরকম ধরো একটা আমার কাছে আছে লিনিয়ার হোমোজেনাস রিকার্সিভ ইকুয়েশন। লিনিয়ার মানে বুঝছি, জানি আমরা যে পাওয়ার নাই কিছু, এন্ড হোমোজেনাস হওয়ার জন্য অবশ্যই এন এই যে প্লাস সি প্লাস এন, ঠিক আছে, এই টাইপের কিছু থাকতে পারবে। ওকে, এখন এইটা আছে, এটা কিভাবে করা যেতে পারে? সো লেটস সি, শুরুতে চলে যাই আবার আরেক পেজে। টি এন মাইনাস, এই যে এখানে নিয়ে আসবো সবগুলাকে, tn-1 minus 6tn-2 সমান 0, এরকম কিছু একটা ইকুয়েশন নিয়ে আসবো, ভালো কথা। এবার তার একটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বানাবো। ক্যারেক্টারিস্টিক বানান কি কে জানে? ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালের ক্ষেত্রে এই যে n আর এই যে n-2, এদের মধ্যে তো পার্থক্য কত? 2, সো একটা নিব আমরা x স্কয়ার, তারপরে n আর n-1 এর মধ্যে পার্থক্য 1, আমরা x নিব, এন্ড দেন আমরা জাস্ট এই যে এই সহগটা নিব, যেটা যেহেতু লাস্ট ভাগের 6 সমান 0। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আমাদের হয়ে গেছে। আচ্ছা ওয়েট 5x সবগুলা ওই রকমই থাকবে, x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6, পাওয়ার গুলা চেঞ্জ হয়ে থাকবে। tn minus 5 tn-1 minus 6 tn-2, এই ক্ষেত্রে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6 এরা হবে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। ধরো যদি রিকার্সিভ ইকুয়েশনটা এইরকম হইতো, tn minus 3tn-2 plus 4tn-5 সমান 0, তাহলে কিন্তু ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা এরকম হইতো, x to the power 5 minus 3x cube plus 4 সমান 0। ওকে, তো এইটা অবশ্যই চিন্তা ভাবনা করে দিও, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা বানাইতে হবে আমাদেরকে। মানে কিভাবে কাজ করতে হয় দেখতেছে, এন আর এই যে প্রথমটা আর শেষটার মধ্যে ডিফারেন্স কত? x স্কয়ার, তারপরে মাঝখানে সে x tn থেকে ডিফারেন্স কত কত কত, এইভাবে হিসাব করে করে সবগুলা যাবে, অসুবিধা নেই। x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6 সমান 0। এখন এদের দুইটা আমাদের বের করতে হবে, রুট বের করতে হবে এদের। x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6 এর রুট কত? 2 আর 3 মেবি। 2 স্কয়ার মাইনাস, let's see, x square minus 3x minus 2x minus 6 0. So and yeah, root equals to 3. Root shorten to 3. হ্যাঁ, তো রুট বের করতে হবে, তারপরে আমাদের একটা আমরা সলিউশনে চলে আসতে পারবো। আমাদের সলিউশনটা হচ্ছে অনেকটা এরকম।
solution equals a1 2 to the power n plus a2 3 to the power n, ঠিক আছে? a1 a2 are constants. and বুঝতে পারতেছো যদি আমাদের রুট দুইটা না হয় তিনটা হয়তো চারটা হয়তো পাঁচটা, তাহলে আমরা কি করতে হবে? অবশ্যই a1 a2 a3 এর জায়গায় আমরা মানে অবশ্যই a1 a2 a3 a4 এভাবে আমরা আগায় নিতাম। আর রুট গুলার উপরে পাওয়ার n রাখতে হয় সলিউশনের জন্য। হ্যাঁ, সো এই যে এরকম সলিউশন করলাম। তারপরে এখন a1 আর a2 তো আমরা জানি বলছি কনস্ট্যান্ট, সেটার ভ্যালু কিভাবে বের করব? সেটা ভ্যালু বের করার জন্য আমাদের t0 t1 শুরুতে জানা ছিল, আমি বলছিলাম জানা থাকা লাগবে, কারণ মানে ইনিশিয়াল ভ্যালু না জানলে আমরা কিভাবে সিকোয়েন্স ফাইন্ড করব? তো t0 t1 এর ভ্যালু ইউজ করে আমরা a1 আর a2 এর জন্য দুইটা ইকুয়েশন আসবে, সেগুলো সলভ করে আমরা a1 a2 ভ্যালু বের করতে পারবো। ঠিক আছে? অনেক ঝামেলা হয়ে যায় যদি আমি জানি না, যদি এটা ঝামেলা না, আমি তোমাদের একদম সহজ একটা ইয়ে আছে, খুবই সহজ। বাকি ক্ষেত্রে অনেক ঝামেলার রিকার্সিভ ইকুয়েশন আসতে পারে, তো কিন্তু সেখানে আমরা না যাই আপাতত আমরা আসলে সহজ সরল জায়গাতেই আছি। তো t0 t1 এর ভ্যালু জানা থাকলে আমরা a1 a2 এর ভ্যালু জানতে পারবো, এবং তখন আমাদের পুরাটা সলিউশন আসতে পারবে। ধরো তাহলে t1, তাহলে তখন আসতে পারে tn, মানে nth t আসতে পারে হচ্ছে, ধরো কি আসতে পারে, কি দেওয়া যায় 5 into 2 to the power n প্লাস, জাস্ট এটাও কিন্তু আসতে পারে, বিকজ a2 0 হইতে পারে, তাই না? you never know, a2 0 হইতে পারে। সো ধরে নিলাম tn সমান 5 into 10 to the power n। আর t0 t1 কে আমরা কিভাবে ডিফাইন করতেছি, অবশ্যই সেটার উপর ডিপেন্ড করে tn এর ভ্যালু কিরকম আসবে। হ্যাঁ, তো এটা হইছে মোটামুটি রিকারশনের তো কাজ মোটামুটি এতটুকুই ছিল রিকারশন। তার পাশাপাশি এখন ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল মোটামুটি হয়তো বুঝছো তোমরা, আই ডোন্ট নো বুঝছো না কিনা। এবার আরেকটা জিনিস আছে, ঠিক আছে, কাটালান নাম্বারস, কাতালান বা কাটালান whatever। এই যে এইটা আবার কি জিনিস? তো এইটা তোমাদেরকে আগে কি নাম্বার দেখাবো? না না, থাক। তোমাদেরকে আগে আমি একটা প্রবলেম দেখাই, কাটালান নাম্বারস, কাটালান নাম্বারস বুঝা যাবো, তো আগে প্রবলেমটা দেখ। তো এটাকে ধরে নাও একটা n ইন্টু n গ্রিড, n ইন্টু n একটা স্কোয়ার গ্রিড আমার কাছে আছে। এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে, আমি আছি এখানে, আমি স্টার্ট করবো এখান থেকে, শেষ করতে চাই এখানে। স্টার্ট করছি বটম লেফটে এবং শেষ করবো হচ্ছে এটা কি বলে টপ রাইটে। হ্যাঁ, এবং আমার কাছে দুইটা ওয়ে আছে, আমি শুধুমাত্র ডানে যেতে পারি অথবা উপরে যেতে পারি। আমার কাছে আমি শুধুমাত্র দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে ডানে যেতে পারি অথবা উপরে যেতে পারি। এখন তারা আমাকে শর্ত দিছে যে এই যে একটা ডায়াগনাল দেখা যাইতেছে, আচ্ছা এখানে একটু খারাপ করে রাখছি, সরি, ডায়াগনাল দেখা যাচ্ছে, এই ডায়াগনালটা আমি পার করতে পারবো। পার করতে পারবো না মিনিং আমি এখানে আছি, এখান থেকে আমি এখানে যাব টাচ করতে পারবো, ডায়াগনাল বরাবর যে পয়েন্টগুলো সেগুলো আমি টাচ করতে পারবো, কিন্তু কখনোই ডায়াগনালটার উপরে উঠতে পারবো না। ঠিক আছে, ডায়াগনালটা উপরে উঠতে পারবো না, এবং আমি টাচ করে বা না করে আমি জাস্ট এখান থেকে এখানে ডাইরেক্ট চলে যেতে পারি, তাই না? এইভাবে ঘুরা পেঁচা আমি যেতে পারি এখানে। তো টাচ না করে আমি কত ভাবে এখান থেকে এখানে যেতে পারি, এটা হচ্ছে আমার কোশ্চেন। তো এইটাও যদি তোমরা এখন দেখো হাতে করতে যাও, অবশ্যই মানে এটা কিন্তু প্যারা হয়ে যায়, শুরুতে করতে গেলে তোমরা দেখবা এখান থেকে এখানে আসছো, পরে এখানে আসছো, তারপরে আবার এখানে 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 এখানে, মানে জাস্ট কোনো কুল কিনারা পাওয়া যায় না। গুনতে থাকলে অবশ্যই এভাবে গুনতে থাকলে কোনো কুল কিনারা পাওয়া যাবে, এভাবে গোনা যাবে না। এই ক্ষেত্রে রিকার্শন ইউজ করা যেতে পারে, যদিও রিকার্শনটা এখানে খুব সিম্পলি যে ইউজ হয় বাট এরকম না, সেটা আমরা দেখবো সামনে এখনই। অথবা আরেকটা কাজও করতে পারো, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি কাউন্টিং করে বের করা যায়। এটা কি দেখাবো আজকে? না থাক, আগে এটা দেখাই, রিকার্শন ইউজ করে এটা কিভাবে সলভ করতে পারবো।
and ওকে, তাহলে একটু ঘুরে ফেলি নাকি? গ্রিডটা আবার আঁকি, ছোট একটা গ্রিড আঁকি, ঠিক আছে? আগে 2x2 দেখি কি করা যেতে পারে। হচ্ছে একটা 2x2 গ্রিড। এখান থেকে যদি আমাকে এখান থেকে এখানে যেতে হয়, কতভাবে যেতে পারবো আমি? এখান থেকে একভাবে, এবং এটা আরেকটা। সো T2 সমান সমান 2। হ্যাঁ, আচ্ছা, T1 এর ভ্যালু বের করে ফেলি। T1 এ যে এখান থেকে এখানে, যদি এখান থেকে এখানে যেতে হয়, একভাবে যাওয়া যায়। and T0 এর ভ্যালু 1 বলা যেতে পারে। আমি এখানে আছি, এখানেই থাকবো, একভাবেই করতে পারি। T0 সমান 1, যদিও একটু আজব, তাও এভাবেই কাজ করে। 3 এ যাই, 3x3। 3x3 এর ক্ষেত্রে আমাকে বলছে এটা পার করতে পারবো না, তাই না? হ্যাঁ, আমি এখানে আসতে পারি, আসার পর আমি হয় এখানে যাব অথবা এখানে যাব, তাই না? হ্যাঁ, তো যে মুহূর্তে আমি এখানে চলে গেছি, দেখো একটা জিনিস খেয়াল করো যে এখানে যাওয়ার পরে কিন্তু আমার কাছে ওই একই জিনিস, এখান থেকে এখানে কয় হয়, আমি T2 পার যেতে পারি এখান থেকে এখানে। হ্যাঁ, অবশ্যই। কিন্তু আবার যদি আমি এখানে চলে আসি, এখান থেকে আমি আবার এখানে এখানে যেতে পারি, আবার এখান থেকে আমি যাই এখানেও যেতে পারি। তো এইখানে এই কেসে আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে। ইয়েস। তো এই প্রবলেম দূর করার জন্য যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে এখানে এখানে আসলে আমি জানি কি হইতেছে, আবার এখান থেকে যদি আমি এখানে না যাই এখানে যাই, তাহলে আমি জানি কি হইতেছে। তো আমাদেরকে এইখানে ঠিক এই যে লাইন বরাবর, এটা আমি টাচ তো এক না এক সঙ্গে করতে হবে। মানে হয় একদম শেষে যা করব, অথবা এখানে, অথবা এখানে। দেখো এখান থেকে এখানে যাওয়ার সময় প্রথমে আমি টাচ করছি, তারপর আমি জানি কিভাবে আমাকে যেতে হবে, তাই না? T2 পায়। এখানে একবার আসার পরে আমি T2 ভাবে, মানে T2 সংখ্যক উপায় আমি এখান থেকে যেতে পারি। আবার এখানে আসার পরে আমি যদি এখান থেকে এখানে যাই, তাহলে আমার কাছে T1 সংখ্যক উপায় আছে। আবার এখান থেকে এখানে না যাই, যদি আমি এখান থেকে সরাসরি চলে যাই, সেটা একভাবে আমি করতে পারি আমি, ঠিক আছে? সেটা আমি একভাবে করতে পারি। সো এখানে এবার যেটা করতে হবে আমাকে, ডাইরেক্ট এবার n ইন্টু n গ্রিডেই লাভ দিই। চারটা আঁকি আপাতত, n ইন্টু n ধরে নাও। এটা আছে আমার কাছে। এখান থেকে আমি এই যে ডায়াগোনাল দেখতেছো, এই ডায়াগোনালে যে কোনো একটা পয়েন্টে আমাকে না আমাকে এক না এক সময় আসতে হবে, হয় এখানে আসবো, হয় এখানে, অথবা এখানে, অথবা এখানে। আর এখানে তো আসিস, এটা বাদ। এই চারটার মধ্যে যে কোনো একটাকে আমাকে আসতেই হবে। তো যেখানে আমি আগে টাচ করবো, ঠিক আছে, এই চারটার মধ্যে যে পয়েন্টটাতে আমি আগে টাচ করবো, সেটাকে আমি ধরি পি। ঠিক আছে, আমি ধরলাম এইখানে আগে টাচ করছি, আমি এখানে টাচ করি নাকি। ওকে, আমি এখানে টাচ না করে আমি আগে এখানে আসছি, তারপরে তারপরে কিভাবে যেতে হয় এটা আমার জানা আছে, ব্যাপার না। সো লেটস সি এখানে আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, এখানে তো ঝামেলা হয়ে যায়। তো আমি আগে এটা ধরি, এটা আগে, এটা সহজ হিসাবে আগে সহজ হিসাবে yes। হ্যাঁ হ্যাঁ, আমি যদি আগে এখানে টাচ করি, ইয়েস, আমি আগে এখানে টাচ করছি, এখানে টাচ করার পরে তারপরে আমি এখানে গেছি। তো এখানে উপায়টা কি থাকে, তাহলে Tn সমান সমান Tn-1 প্লাস, মানে আমি এখানে আসছি, এখানে তো একভাবে আসতে পারি আমি, তাই না? তারপরে আমি এখানে গেছি। এবার চিন্তা করলাম আমি এটা টাচ না করে এখানে আসছি, এইটা কয় ভাবে সম্ভব? এখানে আসলে কাহিনীটা এখান থেকে আসবে। এখানে টাচ না করে যদি আমাকে এখানে আসতে হয়, তার আগে সবসময় তার আগের ঘরটা আমার এটাই হবে সবসময়, তাই না? তার আগের ঘরটা এটাই হবে, এবং তার আগের উপায়টা কিন্তু আবার ডিফাইন করে, এভাবে যেতে হবে আমার, এভাবে যাইতে হবে। সো এটাও একভাবে যেতে পারি আমি,
তাহলে tn মাইনাস 2 পাওয়া সম্ভব। এবার আমি চিন্তা করলাম না, এই দুটার একটাকে টাচ না করে আমি ডাইরেক্ট এখানে এটাকে টাচ করব ফার্স্ট। তাহলে এটা কিভাবে করা যেতে পারে? দেখো, তা এইটা টাচ করার আগের পয়েন্ট হবে আমার এইটা। হ্যাঁ, এইটা টাচ করার আগের পয়েন্ট হবে এইটা, এবং এইটা টাচ করার আগে মানে আমি অবশ্যই এই দুইটাকে কিন্তু টাচ করতে পারবো না, এবং আমাকে যেহেতু এখান থেকে আমি এখানে চলে আসছি, তো আমাকে এখান থেকে এখানে যেতে হবে। মূলত এখান থেকে যেতে হবে এখানে, এবং এইগুলো আমি টাচ করতে পারবো না। সো বেসিক্যালি আমার কাহিনী খুবই সহজ হয়ে গেছে যে আমাকে এই যে এই জায়গায় আমাকে আরেকটা দাগ যদি আমি টাইনা দিই, তাহলে বুঝতে পারছি কিভাবে কাজ করতেছে। তো tn মাইনাস 3 থেকে যেটা হবে, এখান থেকে এখানে যেতে পারি আমি t2 উপায়, এখান থেকে এখানে, তারপরে এখান থেকে এখানে আসতে পারি tn মাইনাস 3 উপায়। ইয়েস, tn মাইনাস 3 ইন্টু t2। এটা কিন্তু রিপিট করতেই থাকবে আমার। ধরো আমি যদি আরেকটু বড় হইতো আমার ইয়াটা, কারণ আমি এই দুইটা ঘর দিই, তাহলে আমি যখন এইখানে আসতাম, এখানে আমি আসতে পারতাম অবশ্যই। এখানে এই বাকি কাছের একটাকেও টাচ না করে আমি এখানে আসতে পারবো। কথা হবে এই যে এখানে যেতে হবে, দেন এই যে দাগ টানতে হবে। সো অবশ্যই যাইতে পারবো হচ্ছে আমি t3 উপায়, এবং সেখান থেকে এখান পর্যন্ত যাইতে পারবো হচ্ছে tn মাইনাস 4 উপায়। এন্ড এটা কন্টিনিউ করতে থাকবে। সো এইখানে বুঝতে পারছো tn মাইনাস 0 এর উপরে আমি একটা t0 লাগাইতে পারি, এবং এখানে কিন্তু একটা t1 লাগাইতে পারি। তাহলে আমাদের কিন্তু সুন্দরভাবে কিভাবে ঠিক কাজ করতেছে পারফেক্টলি আমার কাছে একটা ইমেজ চলে আসছে। ঠিক আছে, তাইলে এখন টি না দিই, যেহেতু আমরা কাটালার নাম্বারসটা কাজ করতেছি, আমরা সি দিয়ে এটাকে ডিফাইন করবো। সো সি যদি দেই শুরুতেই, সি এন সমান সমান সি জিরো সি এন মাইনাস 1 প্লাস সি 1 সি এন মাইনাস 2 প্লাস ডট 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 এভাবে যেতে থাকবে। দেন আলটিমেটলি সি, এখানে কি সি এন চলে আসবে ডাইরেক্ট, সি এন মাইনাস 1 আর সি 0। ব্যাস এটাই তো মেবি না? let me see আগে C4 এতটুকুই। তাহলে এই যে এই সুন্দর আমরা একটা খুবই সুন্দর একটা সিকোয়েন্স পেয়ে গেছি, রিকার্সিভ সিকোয়েন্স। এই সিকোয়েন্সের নাম্বারগুলোকে বলা হচ্ছে আমার কাটালার নাম্বারস। ইয়েস, এই যে এটাকে বলা হচ্ছে আমার কাটালার নাম্বারস। তো কাটালার নাম্বারসটা কি? কাটালার নাম্বারস হচ্ছে এরকম একটা সুন্দর রিকার্সিভ ইকুয়েশনকে ফলো করে এই নাম্বারগুলা, এবং এই নাম্বারগুলোর ক্ষেত্রে আমি একটা প্রবলেম তোমাকে দিয়ে বুঝাইছি যে নাম্বারগুলো ঠিক কি, যে একটা n ইনটু n গ্রিডে যদি আমাকে এই ডায়াগোনাল পার না করে যেতে হয় এখান থেকে এক কোণা থেকে এক কোণা, তাহলে যতভাবে আমি যেতে পারবো সেটাই হচ্ছে আমার nth কাটালার নাম্বার ইফ n ইনটু n গ্রিড যদি হয়। তো এই nth কাটালার নাম্বারের একটা সূত্র আছে, Cn equals twice n choose n plus 1। খুব ইন্টারেস্টিং যে এই যে একটা রিকার্সিভ ফর্মুলা, সেই ফর্মুলাটাকে যদি আমরা একটা ক্লোজড ফর্ম ফর্মুলা নিয়ে আসি, ঠিক আছে, ক্লোজড ফর্ম ফর্মুলা, তাহলে আমার এই যে twice n choose n by n plus 1 এইটা হচ্ছে আমার চলে আসে, আর এটা হচ্ছে nth কাটালার নাম্বার। তো কাটালার নাম্বারস এর বৈশিষ্ট্য হচ্ছে যে অবশ্যই এটা তো মানে এটা প্রথমত একটা সুন্দর জিনিস যে এরকম একটা রিকার্সিভ ইকুয়েশন থেকে এরকম একটা নাম্বার আসতেছে, তারপরে টুয়াইস এন্ড চুজ n বাই n প্লাস 1, n প্লাস 1 দিয়ে এটা যে ডিভাইড করবে সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো নাম্বার থিওরি দিয়ে ব্যবহার করে আমরা এটাকে প্রমাণ করতে পারি যে n প্লাস 1 দিয়ে কেন ভাগ হয় সবসময়, why this is divisible by n plus 1, এটাও দেখতে পারি। এবং কাটালার নাম্বারস এর ক্ষেত্রে যে জিনিসটা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেক প্রবলেমে কিন্তু এই জিনিসটা চলে আসে কোনো না কোনো ভাবে। তো এটা কি, এন্ড কোনো প্রবলেম যদি এটা থাকে তাহলে আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি, আমি তোমাকে আরেকটা উদাহরণ দিতেছি যেখানে আমরা কাটালার নাম্বার ইউজ হয়। ধরো একটা দোকানদারের কাছে ধরো একটা মামা আছে, একটা মামা বেলপুরি বিক্রি করতেছে, বেলপুরি নাকি যাই হোক, মা বেলপুরি বিক্রি করতেছে। এখন লাইনে 20 জন পোলাপাইন আছে, লাইনে 20 জন পোলাপাইন আছে।
এন্ড সবাই একটা করে বেলপুরি নেবে, এটা আমরা জানি, সবাই একটা করে বেলপুরি নেবে। একটা বেলপুরির দাম হচ্ছে 5 টাকা, একটা বেলপুরির দাম 5 টাকা। কিন্তু ঝামেলাটা লাগছে এখানে যে 10 জন পোলাপাইন আছে যারা 5 টাকা নিয়ে আসছে, আর বাকি 10 জন হচ্ছে 10 টাকা নিয়ে আসছে। হ্যাঁ, বেলপুরির দাম 5 টাকা, 10 জন পোলাপাইন 5 টাকা আনছে, 10 জন পোলাপাইন 10 টাকা আনছে। কিন্তু মামার কাছে কিন্তু কোনো খুচরা টাকা নাই, মামা একদম শূন্য পকেটে বেলপুরি বেচা শুরু করছে এবং দেখছে যে 20 জনের একটা লাইন দাঁড়ায় আছে। তো এখন সেই 20 জনকে কত ভাবে সাজানো যেতে পারে, ঠিক আছে, যাতে মামার কাছে সবসময় ভাঙতি থাকে, ঠিক আছে। সেই 20 জনকে কত আমি সাজাতে হবে যাতে মামার কাছে সবসময় ভাঙতি আমার কাছে থাকবে। তো বুঝতে পারছো প্রবলেমটা, বুঝতে পারছো। এখন প্রবলেমটা যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, একটা গ্রাফ বানাইতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাছে ভাঙতি কয় টাকা আছে, আমার কাছে ভাঙতি, মামার কাছে কয় টাকা ভাঙতি আছে, ঠিক আছে। ভাঙতি বলতে 5 টাকার নোট কয়টা আছে, 5 টাকা। হ্যাঁ, ভাঙতি বলতে এখানে 5 টাকা, 10 টাকা ভাঙতির মধ্যে ইনক্লুডেড হবে না। ইন্টারেস্টিং। সো ভাঙতিটা কিভাবে যা চেঞ্জ হবে দেখো, এই যে ভাঙতি ওখানে 5 টাকা বাড়লো, তারপরে আবার আরেকজন আসলো 5 টাকা বাড়তে পারে, তারপর আবার এভাবে একজন 10 টাকার নোট নিয়ে আসলো, তাহলে তার ভাঙতি 5 টাকা কমে গেল, তারপর আবার বাড়তে পারে, কমতে পারে, এই যে এখানে আসতে পারে, নিচে কিন্তু যেতে পারে না, ঠিক আছে, নিচে যাওয়া কিন্তু সম্ভব না। তো আবার এভাবে আসতে পারে, এভাবে, এভাবে, এন্ড এভাবে, 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 এভাবে করে দিন শেষে আমার কিন্তু এরকম, যদি যদি যে আসছে, যে লাইনে আসছে তার কাছে যদি 5 টাকা থাকে, তাহলে আমার অবশ্যই ভাঙতিরা একটু বাড়বে, এক বাড়বে। আর যে আসছে তার কাছে 10 টাকা নোট থাকে, তাহলে আমার এই ভাঙতির যে গ্রাফটাই বানাইছি সেটা অবশ্যই এক ধাপ নিচে নামবে, ঠিক আছে। খুবই সহজ হিসাব। এন্ড অবশ্যই এই যে এই লাইনটাকে ক্রস করতে পারবে না, কারণ তার নিচে তো নেগেটিভ হয়ে যাবে, তাই না। আমার কাছে নেগেটিভ সংখ্যক 5 টাকা থাকতে পারে না কখন। তো এই প্রবলেমটা, এখন এই প্রবলেমটার ক্ষেত্রে দেখো, এবার যে গ্রাফটা একটু চিন্তা করো, গ্রাফটা কিন্তু খুবই ফ্যামিলিয়ার। এটা যদি আমি একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ফেলি, ঠিক আছে, এন্ড একটা স্কোয়ার আশেপাশে নিয়ে আসি সামহাউ, তোমরা দেখতে দেখতে পারবা যে এটা মূলত সেই আমরা যে একটু আগে যে প্রবলেমটা দেখলাম, যে আমাদের একটা ডায়াগোনালি নিতে হবে, এন্ড আমি ডায়াগোনালটা পার করতে পারবো না, তার এক পাশে থেকে আমাকে ঘোরাফেরা করতে হবে। এটা কিন্তু সেম জিনিস, ঠিক আছে। এভাবে আমরা একটা দুইটা প্রবলেম একটা বাইজেকশন ক্রিয়েট করতে পারি, বাইজেকশন ক্রিয়েট করে দেখাইতে পারি যে এইটা, এই প্রবলেমটার সলিউশন হচ্ছে nth কাটালান নাম্বার। আচ্ছা ভাই, nth কাটালান নাম্বার না, কিন্তু এখানে ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে আমি হয়তো nth কাটালান নাম্বার সাথে, আচ্ছা এটার সাথে গুণ করতে হবে আর কি। 10 জনকে আমি সাজাতে পারি 10 ফ্যাক্টরিয়াল উপায়ে, এই 10 জনকে আবার সাজাতে পারি 10 ফ্যাক্টরিয়াল উপায়ে, ঠিক আছে। মানে পরস্পরের মধ্যে, হ্যাঁ, 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু nth কাটালান নাম্বার cn, ঠিক আছে। এইটা হচ্ছে আমার নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস। এখন বাইজেকশনটা কিভাবে দেখাইতে পারবা, যে বাইজেকশন ধরে নিবা যে আমি আগেরটা থেকে কি করছিলাম, রাইট 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 আপ 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 এভাবে যেতেছিলাম, কিন্তু অবশ্যই আপ কখনো রাইটের থেকে উপরে হইতে পারে না, বেশি হইতে পারবে না, তাই না। এখানে আপ হবে না, রাইট হবে, কারণ আপ রাইটের থেকে বেশি হয়ে গেলে অবশ্যই ডায়াগোনাল পার করে। তো এরকমই এখানে ব্যাপারটা সেম। রাইটের ক্ষেত্রে জাস্ট ধরে নেওয়া হচ্ছে 5 টাকার নোট, হ্যাঁ, 5 টাকার নোট বলা ছেলে, আর আপের ক্ষেত্রে ধরে নাও 10 টাকার নোট বলা ছিল। এখন অবশ্যই এখানেও ঘটনা সেম, 10 টাকার নোট কখনোই, 10 টাকার নোট ওয়ালা ছেলে কখনো বেশি আসতে পারবে না 5 টাকার নোটের থেকে, তাহলে ঝামেলা লেগে যাবে। 5 টাকার নোট বেশি আসলে, আর শুরুর দিকে যত আসবে তত ভালো। এটাও সেম, এই কারণে আর 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 ইউ ইউ আর এখান থেকে আমরা একটা বাইজেকশন ক্রিয়েট করে দেখাইতে পারি যে এটা সলিউশন কি, আর nth কাটালার নাম্বার হবে। মানে শুধু nth কাটালার নাম্বার না, আমরা কাটালার নাম্বার তো বাইর করছি, তাই না। কাটালার নাম্বারটা কত হয় সেটা আমরা জানি, তারপর তার সাথে আমাদের কি গুণ দিতে হইতাছে, এই 10 জনের নিজেদের মধ্যে কত হবে বিন্যস্ত হইতে পারে। প্রথম এই যে এই সারির 10 জন 10 ফ্যাক্টরিয়াল উপায়, এই সারির 10 জন 10 ফ্যাক্টরিয়াল উপায়। সো আমার অ্যান্সার দিন শেষে 10 ফ্যাক্টরিয়াল ইনটু 10 ফ্যাক্টরিয়াল ইনটু cn, এন্ড cn যেহেতু 20 জন আছে আমার কাছে, সো ওয়েট 20 জন না, এখানে cn টা c10 হবে মূলত, হ্যাঁ c10, রাইট। সো c10 এর ভ্যালু কত, আচ্ছা আমার কাছে আবার ক্যালকুলেটর নাই, সো
সিরিয়াল ভ্যালু যে কোনো কিছু একটা হবে, and 10 factorial, 10 factorial, huge numbers, ওকে whatever. সো এটা দেখেই হ্যাঁ এখান থেকে তোমরা বের করতে পারবা যে কিভাবে কাউন্টিংটা করতে পারবা। সো এতটুকুই মোটামুটি হইছে। হ্যাঁ কাটালা নাম্বার পর আমার কাছে ইয়েস। তো কাউন্টিং এর ক্ষেত্রে অবশ্যই বুঝতে পারছো রিকারশন ইজ ভেরি ইউজফুল ইফ ইউ ওয়ান্ট টু কাউন্ট এনিথিং। এন্ড রিকারশনের ক্ষেত্রে অবশ্যই আমি আবার বলি রিকারশনটা কিভাবে করতে হয় যে আমরা n সংখ্যকের ক্ষেত্রে n সংখ্যকের জন্য ধরলাম সরি n-1 এ যাব, n-1 এ কিভাবে কাজ করতে পারে সেটা চিন্তা করব। তারপরে n-2 এর 2 এর ক্ষেত্রে কিভাবে কাজ করতে পারে, n-3 এর ক্ষেত্রে কিভাবে কাজ করতে পারে সেটার সাথে n এর কি সম্পর্ক থাকতে পারে, ঠিক আছে। এন্ড সেখান থেকে আমরা একটা রিকার্সিভ রিলেশন ক্রিয়েট করব, সেটা দেখাবো। এন্ড অবশ্যই ইনিশিয়াল কিছু ভ্যালু দিয়ে আমরা রিকারশনের ভ্যালুটা আমরা আমাদের যে ভ্যালুটা চাইছে সেটা বের করতে পারবো। কাউন্টিং এর ক্ষেত্রে বেশ ভালোই কাজে আসে, যা বলছি যে শুরুতে এনসিআর এনপিআর ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায় অনেক ক্ষেত্রেই রিকার্শন ইউজ করলে। আর রিকার্শন অবশ্যই অনেক ক্ষেত্রেই ইউজ কোনো কাজে না, অনেক ক্ষেত্রেই কাজে আসবে না কোনোভাবেই। তো শুধুমাত্র রিকার্শন মাথায় নিয়ে অবশ্যই অনেক অনেক প্রবলেম সলভ করতে পারবে না, বাট অনেক ক্ষেত্রেই দেখা যায় এটা কাজে চলে আসতে পারে। তো অবশ্যই এটা মাথায় রাখবো যে ইউজফুল টু। তো ইয়াস, কারো কোনো কথা থাকলে বলতে পারো। ও মোটামুটি 6 জন আছে, হিউজ। 10:30 বেজে গেছে, আমি খুব বেশিক্ষণ ক্লাস নিইনি। Yes. হ্যালো শাফি, মাইক আনমিউট করছে, কিছু বল নাকি হ্যাঁ, ধরে মানে লিখে নেই। রিকার্শনের রিসোর্স গুলা বলেন দিয়ে ভালো হতো স্যার। রিকার্শন রিসোর্স, আচ্ছা আমি আমি যে নোটটা ফলো করছি সেটা অবশ্যই দিয়ে দিব। আর এখানে কিছু প্রবলেমও আছে, সো উইচ ইজ ভেরি গুড, তোমরা প্র্যাকটিসও করতে পারবা আর and সেখান থেকে অবশ্যই ডিসকর্ডে ডিসকাশনও করতে পারবা। ইয়েস, ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ, আমি লিভ নিতেছি। হ্যাঁ, রেকর্ডটা অফ করে দিতেন। কি আছে?